দর্শক, সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুবায়েত হাসান। বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের। দুই বিশ্ব চ্যাম্পিয়ন, দুটি ভিন্ন ফুটবল দর্শন, আর একটাই লক্ষ্য বিশ্বকাপের ফাইনাল। আজকের ডি বক্সে থাকছে সেমিফাইনালের বিস্তারিত বিশ্লেষণ, বিশেষ কৌশল বোর্ড, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, পেনাল্টি ব্যর্থতার কারণ, বিশ্ব ফুটবলের আলোচিত যত খবর আমি দিতে পারি। আজ আমার সঙ্গে দুজন অতিথি যোগ দিয়েছেন স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা এবং সাবেক জাতীয় দলের ফুটবলার মাহবুব হোসেন রক্সি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজ কোনো ম্যাচ গত রাতে হয়নি, সেহেতু হাইলাইটস আমার হাতে নাই, সরাসরি আমরা একটু আলোচনায় যেতে চাই। ফ্রান্স বনাম স্পেন, কেমন হবে বিষয়টি, এ নিয়ে কথা বলবার জন্য প্রথমেই মাহবুব হোসেন রক্সি, নিশ্চয়ই দেখলেন দারুণ ফুটবল খেলছে ফ্রান্স এবং স্পেন। যদিও স্পেন অনেকটাই গোল কম দিয়েছে, খেয়েওছেও কম, কিন্তু গতির ফুটবল খেলেছে ফ্রান্স। রাত একটাই এই মহরণ, কাকে এগিয়ে রাখবেন এবং আপনার কাছে জানতে চাই ট্যাকটিক্যালি কোন দল এগিয়ে? নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আসলে যদি আমরা চিন্তা করি বিফোর ফাইনালে একটা ফাইনাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, উই আর থিঙ্কিং দে আর গোয়িং টু দ্য ফাইনাল। এই ম্যাচটা আমরা এইভাবে চিন্তা করতে, যদি গ্রুপের একই দিকে না পড়তো তাহলে এরা দুটো ফাইনালে যেতে পারতো, এবং তাদের এই কোয়ালিটি আছে। এবং স্টেপ বাই স্টেপ যদি আমরা শুরু করি প্রথম থেকে, গ্রুপ পর্যায় থেকে যেভাবে র্যাঙ্কিং এবং পার্টিসিপেশন আর উইথ দ্য পারফরমেন্স, সেই জায়গা থেকে চিন্তা করলে ফ্রান্স অনেক এগিয়ে। এবং যখন রেটিং ছিল সেই জায়গা থেকে চিন্তা করলে স্পেন সবচেয়ে এগিয়ে এসেছিল, র্যাঙ্কিংয়ে 1 নিয়ে এসেছিল, আর্জেন্টিনা 2, ফ্রান্স ছিল 3-এ। সেখান থেকে বেসিক্যালি যে ম্যাচ 6টা হচ্ছে, সেই জায়গা থেকে এখন ফ্রান্স কিন্তু 1 নম্বরে, সেকেন্ড হয়েছে আর্জেন্টিনা, থার্ড হয়েছে স্পেন, ফোর্থ হচ্ছে ইংল্যান্ড। এবং ইংল্যান্ড কিন্তু এই ম্যাচে ছিলই না। তাদের এখানে আমরা যদি চিন্তা করি তাহলে ব্রাজিলকে চিন্তা করা হয়েছে, এখন হচ্ছে ক্রোয়েশিয়াকে চিন্তা করা হচ্ছে, মরক্কোকে চিন্তা করা হচ্ছে সেমিফাইনাল লাস্ট যদি চিন্তা করি। এইবারের ওয়ার্ল্ড কাপে যেটা ভালো দিক, যে র্যাঙ্কিংয়ের 1, 2, 3, 4 এই 4টা দেশ একেবারে অ্যাজ ইউজুয়াল র্যাঙ্কিং হিসাবে সুপার সাব এবং একদম সুপার কোয়ালিটি, তাদেরকে প্রমাণ করেই কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী তারা সেমিফাইনাল খেলছে এবং এখান থেকে তারা ফাইনালে যাবে। আমরা যদি এই ম্যাচে যাই, স্পেন এবং ফ্রান্সকে দুইভাবে ভাগ করা হয়। ফ্রান্স খেলে হলো গতির খেলা, আর স্পেন খেলে হলো পজিশনের খেলা। অফ দ্য বল, অন দ্য বল, কত বেশি বল পায়ে রাখবে, টিকি টাকা এবং বল পজিশন থেকে সার্কুলেশন করে বল অপোনেন্ট হাঁপে যায়। আর ফ্রান্স হলো তাদের মিডফিল্ডেও সেই স্ট্রং এবং অনেক বেশি অ্যাটাকিং মুড এবং অনেক বেশি ফাস্ট কাউন্টার অ্যাটাক যায়, যেটা থেকে বল পাওয়ার পরে অপশনালি তাদের যে গোল করছে, এমবাপে আছে, ডেম্বেলে আছে, অলিসি আছে এবং দুয়ে আছে। চেঞ্জিংয়ে নামলে আমরা দেখেছি বাকলা, সেও দুর্দান্ত ম্যাচ খেলে। তো এই ধারাবাহিক অবস্থায় যে একটা টিম সবাই গোল পাচ্ছে, সেই জায়গায় তাকে সবাইকে এগিয়ে রাখা হচ্ছে। আর ফ্রান্স, যদি আপনি স্পেনে যান, স্পেন কিন্তু সবচেয়ে কম 5টা ম্যাচ খেলছে, 5টা ম্যাচে তারা ক্লিন শিট এবং 1 গোল আর 2 গোল, একটা ম্যাচ 4 গোলে জিতেছে। এই জায়গা থেকে চিন্তা করলে তাদের ডিফেন্সিভ ওয়ার্ক এবং গোলকিপার অনেক বেটার। তো আজকে কিন্তু ফাইট ব্যাটেলটা ওইখানে হবে। আমরা যতও ধরি এটা ইংলিশের যে টপ 2টা টিম খেলছে, তাদের স্ট্রেংথ হলো মিডফিল্ড। দুই দলেরই মিডফিল্ড যারা খেলে তাদের হলো ওয়ার্ল্ডের বেস্ট ক্লাব ফুটবলে খেলে, এবং সেই আয়ত্তে খেলার মধ্যে বলের গতি এবং ইন্ডিভিজুয়ালিয়াসকে পারফরমেন্স দেখব। এখানে কিন্তু বল ম্যাচ যদি করা হয় একই রকম চলতে থাকবে। আর যদি কেউ ফার্স্ট হাফে গোল পেয়ে যায়, তাহলে আমরা কিন্তু সেকেন্ড হাফে অন্য ফুটবল দেখব। কারণ ম্যাচ থেকে বের হয়ে আসার জন্য অপোনেন্ট টিম যে হেরে রয়েছে, সে কিন্তু আরও বেশি তার পজিটিভ হবে এবং গোল করতেই হবে। অর্থাৎ গোল অনেক বড় ফ্যাক্টর, যারা আগে গোল দেবে স্বভাবতই তারা একটু এগিয়ে থাকবে। সাদিয়া লিজা, যখনই ওয়ার্ল্ড কাপ হয়, বিশ্ব আয়োজন 4 বছর পর আসে, এক ধরনের উন্মাদনা, গান, এবং এই আয়োজন শুরু থেকে কেমন দেখেছেন? এখন পর্যন্ত শেষ 4টি দল উঠেছে এবং বড় বড় দল, বাংলাদেশে বেশি সমর্থক আর্জেন্টিনা এবং ব্রাজিলের। তারপরও ফ্রান্স এবং স্পেনের খেলা তো নিশ্চয়ই দেখা হয়েছে। আজকে এই বড় ম্যাচে কি বলবেন, কোন দলকে এগিয়ে রাখবেন? আমি মূলত ব্রাজিলের সাপোর্টার, বাট আজকে যেহেতু স্পেন এবং ফ্রান্স খেলবে, আমি অবশ্যই ফ্রান্সকে সাপোর্ট করব। বিকজ অফ আমার মনে হয়েছে ফ্রান্স অবশ্যই একটা স্ট্রং টিম। লাস্ট যে বিশ্বকাপ গেছে সেটাতেও দেখেছি ফ্রান্স অনেক ভালো খেলেছে। সো এবার ব্রাজিল যেহেতু হেরেই গেছে শুরুর দিকেই, আজকে আপাতত ফ্রান্সকে সাপোর্ট করবো। আর বিশ্বকাপের যে ব্যাপারটা, আমি তো রাজশাহীর মেয়ে, গ্রামে গেলাম কিছুদিন আগে। গ্রামের মানুষজন থাকে না যে বড় পর্দায় যে দেখে, এবার উত্তেজনাটা মনে হলো যে ওখানে গিয়ে বেশি টের পেলাম। একদম বিশাল বড় একটা স্কুল মাঠে সবাই মিলে দেখছিল, এবং সেদিন আর্জেন্টিনা ইজিপ্টের সাথে খেললো। আমি নিজেও বাসা থেকে ভাবলাম যে না, ইজিপ্ট মনে হয় জিতে গেল, আজকে মনে হয় আর্জেন্টিনা হেরে গেছে। একটু ভালো লাগছিল মনে মনে, যেহেতু আমরা ব্রাজিলের সাপোর্টার। এনিওয়ে, তো ফাইনালি আর্জেন্টিনা জিতে গেল সেদিন।
বিশ্ব আয়োজনে এই যে গান এবং এই আয়োজন শুরু থেকে আমি জানবার চেষ্টা করছিলাম যে এবারের যে গান এবং আয়োজন হ্যাঁ। এবং সেমিফাইনালে আজকে নিশ্চয় আয়োজন থাকবে, ফাইনালে তো বড় আয়োজন করার কথা রয়েছে, তো এইগুলোতে আপনি কতটা দেখলেন যে এগিয়ে আছে আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় যেহেতু পারফর্ম করেছে, এটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের যে বিশ্বজুড়ে বাংলাদেশের যে ব্যাপারটা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা, মানে সে তো বাংলাদেশের একজন আর্টিস্ট, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য যে আমাদের বাংলাদেশ থেকে একজন গিয়ে বিশ্বকাপের জায়গায় যে আমরা ফুটবলে নেই কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ গানে 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 হলো সম্পৃক্ত আছি আমরা ওই জায়গা থেকে আছি যে আমরা ফুটবলে নেই কিন্তু বাংলাদেশ আছে এবং ওয়ার্ল্ড কাপের ওপেনিং এ পার্টিসিপেট করে আমাদের দেশ নাম, আমাদের ফ্ল্যাগ ছড়িয়ে গেছে, পতাকা, এই যে পার্টিসিপেট করার যে আবির্ভাব এবং দর্শকদের মনে জায়গা করে নেওয়া যে বাংলাদেশ ও এখনো ওই মানের এবং ওয়ার্ল্ড কাপের ওপেনিং। শোয়ের একটু পরেই হয়তো গান শোনারও সুযোগ হবে। মাহবুব ভাই, আপনার কাছে আজকে দুই কোচ দিদিয়ার দেশম এবং লাফুয়েন্তে, দুজনের কৌশলগত পরিকল্পনা কাকে এগিয়ে রাখবেন? ট্যাকটিক্যালি কাকেই মনে হচ্ছে যে এবার কাপ জয়ের জন্য এসছে? দুজনই এক্সপিরিয়েন্সড। আপনি যদি পিছন থেকে যান তাহলে দিদিয়ান দেশার এটা কিন্তু 10 বছর, 12 বছর হবে এটা শেষ করলে, এবং এটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ বলেছে। সে নিজে যখন প্লেয়ার ছিল, ক্যাপ্টেন হিসাবে সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোচ হিসাবে সে ওয়ার্ল্ড কাপ জিতেছে 2018, 22-এ সে ফাইনালে হেরেছে, এবং এটা তার আরেকটা সেকেন্ড চান্স। ওয়ার্ল্ডে দুজন কোচ আছে যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা বলা হয়, পরপর দুটো ওয়ার্ল্ড কাপ পেয়েছিল অ্যাজ এ প্লেয়ার কোচ হিসাবে। তো সেইখান থেকে তার এটা একটা বড় রেকর্ড, যদি আজকে সেমিফাইনাল যেতে তো ফাইনালে চলে যাবে। এবং স্পেনকে দেখা যাচ্ছে দেফন্তে কিন্তু এই টিমটাকে লাস্ট 6 বছর ধরে কাজ করছে, এবং সে ইয়াং জেনারেশন আন্ডার-20 চ্যাম্পিয়ন ছিল, সেখান থেকে আসছে, এবং তার প্লেয়ারগুলি অনেক বেশি কাজ করে, ইয়াং সেনসেশন এবং ইয়াং পাওয়ার নিয়ে সে বেশি কাজ করে। তো ট্যাকটিক্যালি আসলে দুজনই স্প্যানিশদের খেলা একই। এখানে আমি বলছি যেটা যে কাজ করবে যে ডিফেন্স ভার্সেস অফেন্স না, মিডফিল্ডের ক্রিয়েটিং এবং ক্রিয়েটিভিটি মিডফিল্ড যাদের, এবং সবাই সমান তালে পাস বেশি খেলবে বা ওরাও বল দখলে রেখে খেলতে চাবে। ইন্ডিভিজুয়ালি যে স্কিল যেটাকে বলা হয়, আমরা যেটাকে ইন্ডিভিজুয়ালি বক্স অ্যাটাকিং সাইডে স্কিল, যে ইন্ডিভিজুয়াল 1v1 বা 2v2, এবং এখানে কিছু গোল হতে পারে আপনি যেটা দেখবেন যে বক্সের অনেক বাইরে থেকে, যেটা এমবাপে করে, দুর্দান্ত শুট করে, ডেম্বেলে শুট করে। আর ওদিকে যদি আমরা স্পেনকে ধরি তাহলে স্পেনে কিন্তু লামিয়া ইয়ামাল আবার চলে আসছে, ওখানে ওদের আছে আরজাবেল, তারপরে পিছনে খেলে ওলেমা, তাদের পিছনে দুজন দুর্দান্ত মিডফিল্ডার, একটা প্যাড্রি অ্যান্ড রড্রি ওদের ক্যাপ্টেন, ম্যান সিটিতে খেলে, অনেক অভিজ্ঞ এবং এই টিম থেকে নিয়ে লিড করছে। তার ডিফেন্সিং ওয়ার্ক থেকে যে সাপ্লাই এ বল, সেইটা কিন্তু অনেক বেশি পজিটিভ। তো এই বলগুলি ব্লক করতে হবে, কারণ স্পেনের দুই ফুলব্যাক, কুকুরো আর এবং প্যাড্রো, এরা অনেক বেশি ওভারল্যাপ করে। তো ওই সুযোগগুলি কিন্তু ওখানে নাম্বার অফ প্লেয়ার মিউরিক্যাল অ্যাডভান্টেজ পায় অ্যাটাকিং জোনে, এবং সেম বেসে এইগুলোকে ব্লক করে যখন স্পেন আবার কাউন্টার অ্যাটাকে বের, তখন আবার ওইখানে যে গতির খেলা, আপনি যদি ডেম্বেলেকে ধরেন, আবার যদি এমবাকে ধরেন, তো বিহাইন্ড দ্য ডিফেন্সের স্পেস যে থাকে সেটা খুব কুইক কাভার করে, এবং স্পেসের ডিফেন্ডার আসার আগেই এবং টুয়ার্ডস দ্য বারে সে কারেক্ট শুট করে, যার জন্য তার 8 গোল এবং 3টা অ্যাসিস্ট আছে। তো এইখানে ট্যাকটিক্যালি যদি চিন্তা করা হয়, মেজর খুব কাছে থাকবে। শুধুমাত্র যখন ম্যাচ চলবে তখন কে কোন ডিসিশনে যাবে সেটা হলো আজকের ম্যাচ। না, কিন্তু দুই দলের তুরুপের তার আপনি বললেন ডেম্বেলে রয়েছে, একই সঙ্গে এমবাপ্পে, অন্যদিকে লামিন ইয়ামিন রয়েছে, রদ্রি পেদ্রি মাঝ মাঠে মারাত্মক খেলছেন। সব মিলিয়ে বল দখলের লড়াই স্পেনকে কি খানিকটা চাপে থাকতে হবে কিনা? কারণ দ্রুতগতির ফুটবল খেলবে ফ্রান্স। হ্যাঁ, না, চাপে থাকতে হবে না, কারণ কি যদি এটা ম্যাচের পজিশনালি যায়, এটা স্পেন কিভাবে স্টার্ট করে সেটা হলো বড় ব্যাপার। স্পেন কিন্তু বল দখল এবং নিজেদের মধ্যে অনেক বেশি পাস খেলে, সেটাই ওদের ঐতিহ্য, এবং টিকি টাকা বল বলে। অপোনেন্ট টিম যদি 2টো পাস করে, ওরা ওই জায়গার মধ্যে 5টা পাস করে ফেলে। এখানে অবভিয়াসলি প্লেয়ার অনেক বেশি চেঞ্জ করে স্পেস, তখন নতুন জায়গা তৈরি হয়, ওই স্পেসগুলিতে ওরা কাজ করে। তো সেই জায়গা থেকে তাকে খেলতে যদি না দেওয়া হয় তাহলে পারবে না। যে স্পেনকে যদি ওই সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা বল দখলে থাকবে, তখন আবার ফ্রান্স চাপে থাকবে। যেমন অনেক বেশি বল কাজ করার সময় বল যখন ডমিনেট করে, তখন কিন্তু অন্য টিম কিন্তু ওই ডিফেন্ডিংই করতে হয়, এবং ওইখানে যেটা বেটার চান্স হলো ওদের হাতে, যেটাকে আমরা বলি প্রেস কাউন্টার প্রেস। ওরা যখনই বল নিয়ে আসবে, আমি পেয়ে গেলাম, গেইন এবং রিগেইন করা, ওখান থেকে সুযোগ থাকবে গোল হওয়ার। তো এখানে আসলে সামঞ্জস্য এবং সমানে রাখা হচ্ছে। ট্যাকটিক্যালি অ্যাডভান্টেজ হলো ইন্ডিভিজুয়ালি প্লেয়ার, এখানে আপনি একক নৈপুণ্যই গোল হওয়ার সুযোগ বেশি, দলগত গোল হওয়ার চান্স খুব কম। সাদিয়া লিজা, আরেকটি বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়, বিশ্বকাপ 4 বছর পরে আসে। আমি যেমনটা বলছিলাম, পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে খেলা দেখা হয় কিনা, এই বিশ্বকাপ ফলো করেছেন, বড় একটি দল যদিও শেষ 4-এ উঠতে ব্যর্থ হয়েছে, ব্রাজিলের খেলা কেমন দেখেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন কিনা?
আমি আজকে প্রথম মানে খেলা শুরু হওয়ার পর থেকে আজকে প্রথম কোনো একটা অনুষ্ঠানে আসলাম স্পোর্টস রিলেটেড। সো আমাকে আজকে জিজ্ঞাসা করা হলো যে আমি কোন দল সাপোর্ট করি। সো এর আগে আমি যে বিতর্কিত হব এই ব্যাপারটার সুযোগ কম ছিল। সো আজকের পরে হতে পারি যে না আপু তো ব্রাজিল সাপোর্ট করে, তো ব্রাজিল তো অলরেডি হেরেই গেছে। খারাপ লাগার পরেও গ্রামে যখন ছিলাম বললাম ফ্যামিলি সবাই মিলে দেখছিলাম, আমি একমাত্র ব্রাজিল সাপোর্টার, সবগুলো আর্জেন্টিনা। ইজিপ্টের সাথে যেদিন খেলা হয় তো যখন আমি দেখছিলাম যে ইজিপ্ট গোল দিচ্ছে তখন তো আমার ভালো লাগছে, বাট যারা আর্জেন্টিনা সাপোর্ট করছে আমার ফ্যামিলি তাদের তো খারাপ লাগছে যে হেরে যাচ্ছে মনে হয়। বাট ফাইনাল যখন জিতে গেল আমাকে মজা করে বলা হলো যে একটা ফর্ম দিবে আমাকে, সেই ফর্মে আমাকে সিগনেচার দিতে হবে যে আমি ব্রাজিল থেকে আর্জেন্টিনাতে যাচ্ছি। হ্যাঁ, দল বদল। আমি এটা অ্যাপ্রিশিয়েট করিনি যদিও, তাহলে ব্রাজিলের কেমন সাপোর্টার হলাম। সো এই জিনিসগুলো অনেক মজা লাগে, বা গ্রামে গেলে এটা বেশি ফিল করি। শহরে যে ব্যাপারটা ফ্রেন্ডসরা যারা আছে ভার্সিটিতে গেলে তো 2-1 দিন দেখা হয়, বাট এবার খেলার যে উত্তেজনাময় যে ব্যাপারটা সেটা আমি এবার রাজশাহীতে গিয়ে টের পেয়েছি। আবার ডু অর ডাই, মরি বাঁচি, কিন্তু ব্রাজিলই থাকে। একদম একদম এই যে মাহবুব ভাই, আমরাও তো ফুটবল খেলি, আমাদের র্যাঙ্কিং হয়তো অত ভালো না, কিন্তু আমাদের যে আবেগ বা আমাদের যে এই উত্তেজনা ফুটবল নিয়ে, সেটিতে কোনো ঘাটতি দেখেন কিনা? আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে না কেন? এটা আসলে অনেক কিছু, অনেক হিস্ট্রি, এত অল্প সময়ের এত কিছু বলা যাবে না। একটাই মন যদি জানতে চায় বা বলতে হয়, এখন যে অরিজিন এবং আমরা যে প্লেয়ারগুলো কালেক্ট করছি এর সাথে এখন একটা আমাদের দীর্ঘমেয়াদী একটা বড় পরিকল্পনা দরকার। তাহলে কিন্তু আমাদের রসদ আছে, প্লেয়ার আছে, তাদের নার্সিং দরকার, ব্রিলিয়ান্ট আছে, প্রতিভা আছে, আমরা তাদেরকে পলিশ করতে পারছি না। তো এই ফ্যাসিলিটিগুলো আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ন্যাশনকে দিতে হবে। ন্যাশনাল টিমে যদি এই ফ্যাসিলিটি দেয়, আপকামিং প্লেয়ার আন্ডার 19-17 থেকে যারা তৈরি হয়ে আসছে তাদের কিন্তু খেলার যে স্টেশন সেগুলো আমরা কম দিচ্ছি। দেশের বাইরে আমাদের ডিস্ট্রিক্টের লিগ হচ্ছে না, তাহলে তারা কোথায় খেলবে? তাদের স্টেশন কি, তাদের ভবিষ্যৎ কি? তারা যদি ওখানে খেলতে পারে তখন আমরা ঢাকার যে ক্লাবগুলি আছে তাদেরকে কালেক্ট করি, তখন ওদের সেকেন্ড অপশন হয়, এখানে একটা কন্ট্যাক্ট পায়, তাদের ফিউচার হয় এবং তারা আস্তে আস্তে উপর দিকে যায়। এখন আপনি প্লেয়ারই নেই, আমরা যদি খেলতেছি এজ লেভেলে 17-র বাছাই করছি বা 19-এর বাছাই করছি, সারা বাংলাদেশে খেলা হলো 2বার বা 6টা খেলা হলো, ওই 6টা ম্যাচ দিয়ে সারা বছর ও কি ভবিষ্যৎই করবে আর ও কোথায় যাবে? তা আপনাকে ভবিষ্যতের একটা প্ল্যান দিতে হবে, যেটার আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি। আমাদের পরিকল্পনা হবে তো 10 বছর আগে, 12 বছর পরে আমরা কোথায় দেখব। এখন আমরা খেলছি 26, 36-এ আমরা কোথায় যাব, 40-এ যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, তাইলে আমরা ওটা চিন্তা করতে পারি। নিশ্চিতভাবে। আবার একটু বিশ্বকাপের প্রসঙ্গে আসতে চাই, আমরা দেখলাম এবারের বিশ্বকাপে পেনাল্টি অনেকটাই মানসিক চাপ যারা তারকা তাদের উপর, মহাতারকারাও পেনাল্টি মিস করছেন। আমার কাছে যে পরিসংখ্যান তাতে 60টি পেনাল্টি হয়েছে, 39টি সাকসেসফুল হয়েছে, রেশিওটা হচ্ছে 65% সফলতার হার। এমবাপ্পে, কিন্তু মেসি, হ্যারি কেন রয়েছে, জুড বেলিংহাম, যারা পেনাল্টি আসলে নেন, দেম্বেলে, তাদের এই পেনাল্টিতে এত মানসিক চাপে কেন তারা ভোগে নেই তারকা? সেই ব্যাপারটাগুলি আসলে মানসিক চাপ এবং অনেক ইজিয়েস্ট আছে। এখন আপনি এমবাপ্পের পেনাল্টি দেখে, ও অনেক ভালো মারে, ওর মিসের রেশিও ছিল না, যে একটা মিস ছিল, বসিয়েছে, এখন রেফারি বলছে আবার চেকে যাচ্ছে, এখান থেকে 3 থেকে 3.5 মিনিট রেফারি তাকে ব্লক করে দিয়েছে। তো একটা প্রিপারেশন মানসিকতা থাকে, মনস্তাত্ত্বিক যেটা কাট হয়েছে, এবং এই ডিস্টার্বটা আসলে তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, যখন আমি নিজেও মারি। একটা ফ্লু থাকে, আপনি যে বসালেন মারলেন একটা জায়গায় হলো, এটা ব্যাপার থাকে। আর আরেকটা হলো রেজাল্ট ভিত্তিক, সবসময় যে আন্ডার প্রেশারটা কতটুক নিতে পারে। অনেক প্লেয়ার সার্ভাইভ করে, অনেক প্লেয়ার করতে পারে না। তাই আমরা যতগুলো দেখে আসছি আসলে বড় প্লেয়াররাই যাদের নামে ধারে কাটে তারা মিস করেছে, এই জন্য নর্মাল প্লেয়ারদের ওইটা ওর উপরে, আরে পেলেও মিস করেছে, ম্যারাডোনা মিস করেছে, তারা পৃথিবীর বিখ্যাত প্লেয়ার, মেসি মিস করেছে, আর রোনাল্ডো মিস করেছে, আমি তো করতেই পারি। নিশ্চিতভাবে। লিজা, আরেকটি বিষয় নিশ্চয় চোখে পড়ে যে বড় দলের বড় তারকা থাকে, তাদের আমরা সমর্থক হই সেই দলের সেই তারকাকে নিয়ে, যেমন মেসি, নেইমার, এমবাপ্পে, দেম্বেলে রয়েছে, হ্যারি কেন রয়েছে, এখনও কিন্তু তারকায় ঠাসা। ক্রিস্টিয়ানো রোনালদো দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে গেছে। তো এই তারকাদের বছর জুড়েই ফলো করা হয় কিনা? বিশ্বকাপ আসলে তো আমরা ভালোভাবেই তাদের ফলো করি। বিশ্বকাপের ঠিক আগে আগে দিয়ে দেখবেন যে তারকা যারা আছেন এদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়, তাদের পার্সোনাল লাইফের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সামনে আসে। আমি মূলত ওদের ইনস্টাগ্রামে ফলো করি, কারণ ইন্টারন্যাশনালি ইনস্টাগ্রামটা একটু বেটার আর কি। সো আমি ইনস্টাগ্রামে যখন ফলো করি তখন দেখি যে ওনাদের পার্সোনাল লাইফ, ওনাদের যে প্রফেশনের জায়গাগুলো, ফ্যামিলি নিয়ে অনেক কিছু শেয়ার করে। এটা জাস্ট বিশ্বকাপের কিছুদিন কয়েক মাস আগে আগে থেকে হয়। মেসিকে আমি একটু বেশি ফলো করি, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, বাট একজন প্লেয়ার হিসেবে
মেসির অনেক ফ্যান ফলোয়ার্স এবং অনেক ভক্ত, এটা স্বীকার করতেই হবে। সো আমি ওনাকে ইনস্টাগ্রামে যখন ফলো করি আমার খুব ভালো লাগে যে ওনার অ্যাক্টিভিটিসগুলো আসে, আবার ওনাদেরকে যে জার্সিগুলো দেওয়া হয় বা কিভাবে কি কস্টিউমসগুলো আসছে, এই জিনিসগুলো যখন সামনে আসে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আজ আমরা আলোচনা করছি যেই সেমিফাইনালগুলো রয়েছে। আজকে রাতে রয়েছে ফ্রান্স স্পেনের মহরণ, তারপর দিনই ঠিক রয়েছে আর্জেন্টিনা এবং 66 বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মহরণ। দুজন অতিথি রয়েছেন, সাদিয়া লিজা সঙ্গীত শিল্পী, আবারও স্বাগত জানাচ্ছি। মাহবুব হোসেন রক্সি, সাবেক ফুটবলার। রক্সি ভাই, আরেকটি বিষয়ে নিশ্চয়ই আপনার একটু প্রেডিকশন জানতে চাই, আজকের ম্যাচে আসলে কাকে এগিয়ে রাখবেন? ম্যাচটা আসলে কম্পিটিটিভ এবং বেশ ফাইটিং ম্যাচ হবে, এর বারবার বলছি। এবং ইউরোর যে ফাইটার এবং 1 আর 2 তাদের আধিপত্য বিচার করা যেত, সেই দিক থেকে একটু এগিয়ে রাখছি আমি ফ্রান্সকে। কেন এখনকার ফুটবলে যেটা ফুটবল গোলের খেলা, গোল পেতে হবে আপনি, এবং গোল করছে এবং সবাই গোল পাচ্ছে। সেই জায়গা থেকে স্পেন ব্লক করছে, ডিফেন্ডিং কনসিড কম করছে এবং ক্লিন শিট রাখছে। কিন্তু আজকে আপনাকে জিততে হলে, ফাইনালে যেতে হলে আপনাকে গোল করতে হবে। আর গোল করতে হলে আপনি কিন্তু আপনার ফিলোসফি ফুটবল থেকে বেরিয়ে আসবেন, অ্যাটাকে আসবেন। সেই সুযোগটাই কিন্তু ফ্রান্স বেশি নেবে এবং দীর্ঘদেহী এবং অনেক বেশি স্পিডি প্লেয়ার ফ্রান্সে যেটা আছে, দুজনকে আমরা ওইভাবে চিন্তা করি। যদি এদিক থেকে ডিম্বেলে এবং ওদিকে আছে এমবাপে, তো এই অ্যাটাকটা আসলে আজকে ডিফেন্স ফ্রান্সকে আসলে স্পেনকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। নিশ্চয়ই, কিন্তু যতজনই এসেছে আমার অতিথি হিসেবে তাদের কাছে বলেছি যে ফ্রান্সকে হারাতে পারে একমাত্র দল আছে স্পেন এই মুহূর্তে, এটি তো বলাই যায়। বলা যায় এখানে ফুটবলে আমি বলেছি এটা 50-50, এবং এমনও হতে পারে যারা বেশি অ্যাটাকে গেলে যে কাউন্টার বেসে ওরা উল্টা গোল করবে, এবং স্পেন যদি আগে গোল করে ফেলে, স্পেনকে গোল করা অনেক বেশি মুশকিল, যাতে তাদের ডিফেন্ডিং ওয়ার্ক, টিম ডিফেন্ডিং ভেরি ফ্যান্টাস্টিক, এবং তাদের গোলকিপার পর্যন্ত এই পর্যন্ত বললাম যে 6টা ম্যাচে তারা 1টা গোল খেয়েছে, তো তাদের অনেক জায়গায় পরীক্ষা দিয়ে আসছে। তো এই ম্যাচটা আসলে আমরা ফাইনালের চেয়েও বেশি ফাইনাল ফুটবল দেখব, অনেক ক্লাসিক এবং বেস্ট প্লেয়ারদের নৈপুণ্য এবং অনেক বেশি। কিন্তু এই ম্যাচের ডিসটেন্স অফ গোল কিন্তু আপনি একদম মার্জিন হবে। স্কোরটা কেমন হতে পারে একটু প্রেডিকশন দিতে বলেন? হতে পারে হাইস্টলি 2-1 হতে পারে। আচ্ছা, লিজা আপনি একটু প্রেডিকশন বলবেন স্পেন এবং ফ্রান্সের মধ্যে। আপনি বলেছেন যে ফ্রান্সকে সমর্থন করবেন, সভাপতি কাকে এগিয়ে রাখবেন, কয়টা গোল হতে পারে, কোন দল? আমি অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো। ভাইয়া যেটা অনুমান করে বলেছে আমারও মনে হয় এরকম কিছু একটা হতে পারে, বাট যেটাই হোক আমি আজকে ফ্রান্সকে সাপোর্ট করছি নিশ্চিতভাবে। আপনি যেহেতু গানের মানুষ, আমরা শোতে রয়েছে, একটু গান শুনতে চাই। বিশ্বকাপের সময় গান অনেক উদ্বুদ্ধ করে যারা রয়েছেন, নিশ্চয়ই। আমার সম্প্রতি রিলিজ হয় একটা গান, আমার মৌলিক গান। আমি তো লোকসঙ্গীত গাই, গানটির কথা এবং সুর মেহেদী হাসান তামজিদ, সঙ্গীত আয়োজনে জাইম, অল্প একটু গাইছি। আমার কাঞ্চা মনে আনচান কইরা মায়া বাড়াইলা, তুমি সেই মায়াতে কাছে টাইনা পাগল বানাইলা। এখন তোমার প্রেমে ভাষাও ডোবা, তীরে আমায় নাহি ভিড়া, ডুইবা ডুইবা যতই খুঁজি ততই তুমি গভীরে যাও, ডুইবা ডুইবা যতই খুঁজি ততই তুমি গভীরে যাও। নিশ্চিতভাবে, অনেক ধন্যবাদ। গানের সাথে ফুটবলের বলা যায় যে একদম মিলমেশভাবে ভালোবাসা রয়েছে। যারা ফুটবল প্রেমী তারা গান পছন্দ করেন। অসংখ্য ধন্যবাদ। একটা বেসিক একটা ব্যাপার আছে ফুটবলে, যেমন বেসিক দেওয়া নেওয়া আর একটা ব্যাপার থেকে গানের মধ্যে তাল ল একটা কেমন জানি অসাধারণ আছে। জি ভাই, আরেকটি খেলা রয়েছে পরশুরাতে, একদম ব্যাক টু ব্যাক বড় ম্যাচ, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। যে কিছু ঘটলেও এই ম্যাচটিতে সবচেয়ে বেশি বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা হবে, এটা বলার অপেক্ষা রাখে না। লিওনেল মেসি বনাম ইংল্যান্ড প্রথমবারের মতো মাঠে নামতে চাইবে। আপনি একটু এই বড় ম্যাচের কৌশলগত লড়াইয়ের ব্যাখ্যা একটু আপনার কাছে জানতে চাই, ইংল্যান্ড আর্জেন্টিনা।
এখানে যদি আমরা চিন্তা করি আসলে পর্দার আড়ালে বলে যে ফোকাস কম ছিল এই ইংল্যান্ড টিম নিয়ে। ইংল্যান্ডের কোচ কিন্তু থমাস তুকেল, সে জার্মানির লোক, জার্মান ফুটবল বিচরণ করে ইংল্যান্ডে আসে, এখানে দুটো বড় টিমে ক্লাস করেছে, কাজ করেছে, অনেকদিন থাকার পরে সে ন্যাশনাল টিমে নেয়, প্লেয়ারগুলোকে খুব ভালোভাবে চেনে এবং সে নিজে এই টিমটাকে তৈরি করেছে। বড় কিছু প্লেয়ারকে সে বাদ দিয়েছে, তার টিমে প্রয়োজন মনে করে না। চেলসির পালামোরকে বাদ দিয়েছে, ম্যান সিটির ফ্রোডেনকে বাদ দিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ক্যাপ্টেন মিগুয়েলকে সে টিমে নেয়নি, রিয়াল মাদ্রিদে চলে গেছে অ্যান্ড্রো আন্ডারসন, তাকেও রাখেনি। তো রাহিম স্টার্লিং অনেক ভালো ছিল, ভালো তাকেও প্লেয়ার, নেয়নি। তাকে রাখেনি, সে তো হয়তো একটু বয়স্ক হয়েছে। তো এই টিম যে কম্বিনেশন, তার ইয়াং সেন্সেশন আর তাদের লিডার কিন্তু একজন, সেখানে ওখানে হ্যারি কেন। পিংফোর্ড আর উপরে হ্যারি কেন, ক্যাং ইজ দ্য কিং হয়েছে, তার লিডারশিপ এবং টাওয়ার। এবং এখানে মেসিকে যদি চিন্তা করা হয়, আমরা যেটা বলছি মেসি কর্তৃক টিম, আর্জেন্টিনার ডিফারেন্স এখন পর্যন্ত তারা আমরা অন্য জায়গা থেকে পাইনি। এবং অ্যাটাক এবং অ্যাসিস্ট, মেসি 8টা গোল করেছে এবং মেসির অ্যাসিস্ট থেকে 2টো গোল হয়েছে। এবং লাস্ট ম্যাচে আমরা দেখতে পেয়েছি মেসি থেকে বেরিয়ে এসে লাউতারো মার্টিনেজ এবং আলভারেজ, এই দুই স্ট্রাইকার 2টো গোল করেছে। তো এইটা তাদের লাস্ট ম্যাচে এসে পজিটিভ খেলা পড়েছে ইংল্যান্ড হিসেবে। এবং মেসির সারা জীবনে 6টা ওয়ার্ল্ড কাপ, যদি চিন্তা করা যে এই এত ফাইট ইংল্যান্ড এবং আর্জেন্টিনার, সেই ফকল্যান্ডের যে যুদ্ধ, আরও আগে যে হ্যান্ড অফ গড, এগুলো কিন্তু ইংল্যান্ডের ভিতরে অনেক দিনের ইতিহাস। তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য এই প্রথম টিম পেয়েছে। আর মেসিও তার ইংল্যান্ডের এগেনস্টে খেলার জন্য যে সুযোগ, এটাও কিন্তু তার জন্য একটা বড়, কারণ এতগুলো টিম বড় বড় টিমের সাথে খেলেছে, ইংল্যান্ডের এগেনস্টে সে কেন খেলেনি? আজকে তার এটা পরীক্ষা, এবং এমনই পরীক্ষাটা সেমিফাইনাল, হারলে তাকে বাড়ি যেতে হবে। ফাইনাল হলেও তো একটা কাপ থাকবে, রেকর্ড থাকতে, যে ফাইনালে উঠেছি। অনেক বেশি আমি এটাকে পজিটিভ ফুটবলের চেয়ে ওই নেগেটিভ মনে হচ্ছে, এরকম যে খেলাটার গতির চেয়ে অনেক বেশি ফাউল হবে, ব্লক হবে, ডিস্টার্ব হবে, থামবে, এরকম কিছু আমি মনে হচ্ছে যে আন্ডার প্রেশার। এবং যেখানে খেলা হবে সেখানে কিন্তু অলরেডি আমেরিকার 18,000 পুলিশ আগে থেকে দিয়ে এটাকে সিকিউর করছে, যে দর্শকরা যদি এটাকে একটা অন্য জায়গায় না নিয়ে যেতে পারে। ইংলিশ পিপল কিন্তু আমরা জানি ইংলিশ লিগের অনেক বেশি ওরা উত্তেজিত থাকে এবং অনেক অলরেডি আর্জেন্টিনার 80% লোকজন কিন্তু অনেক দিন ধরেই আমেরিকায় এসে বসে রয়েছে। তো বুঝতেই পারছেন ম্যাচটা কত উত্তেজনায় থাকতে পারে। তো সেই দিক থেকে আসলে একটা বড় ব্যাটেল হবে। এবং এখানে আমি যদি মনে করি আসলে এই ম্যাচটাও আসলে জেনুইনলি 90 মিনিটে হবে না, 90 মিনিটের পরে এক্সট্রা টাইমে যে রেজাল্ট হতে পারে, অর ট্রাইব্রেকারে যেও হতে পারে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আর্জেন্টিনা যেভাবে এখন পর্যন্ত ম্যাচ বাই ম্যাচ এসেছে, অনেকবার পিছিয়ে পড়েছে, এমন আর্জেন্টিনা তো আমরা আগে কখনো দেখিনি যে পিছিয়ে পড়ে আবারও কামব্যাক করেছে। একদম হেরে যাওয়া ম্যাচ একদম দুয়ার থেকে বের হয়ে আসছে। এইটাকে কোনো স্কালোনির কোনো ট্যাকটিক দেখেন কিনা? সে তো বলছে যে সে এই চাপেও ভালো খেলছে তার দল। না, সে তো বলবে অ্যাজ এ কোচ তার সাকসেস, যেহেতু আমরা যাই হোক ফুটবল গোলের খেলা, লাস্ট মিনিটে আপনি জিতেছেন কিনা সেটাই বলবে। আমি যত ভালো খেলি এই রেকর্ড কোথাও থাকবে না, কয়দিন মানুষ বলবে, তারপরে ভুলে যাবে, কিন্তু সারা জীবনের রেকর্ড থাকবে যে আমি অত গোলে জিতেছি বা আমি চ্যাম্পিয়ন হয়েছি। সেই জায়গা থেকে আসলে আমার কাছে একটু মনে হচ্ছে আগের আর্জেন্টিনার এইবারের আর্জেন্টিনার ডিফারেন্স, তাদের ডিফেন্সে ল্যাপস আছে এবং তারা গোল রিসিভ করছে। লাস্ট 3টা ম্যাচে কমপ্লিটলি ম্যাচে 32 যেটা নকআউট, সেখান থেকে বের এসছে, তারপরে 16, তারপরে এখন 8, এখান থেকে আপনার 4-এ আছি, এখন 2-এ যেতে হবে, তাহলে সেমিফাইনাল। তো এই কম্পিটিশন ম্যাচগুলিতে তখন বোঝা গেছে আসলে আর্জেন্টিনার ডিফেন্ডিং থেকে গোলকিপারের বিপদ, এবং তাদের এই টিম ওয়ার্কটা হচ্ছে না, যে আমরা টিম ডিফেন্ডিং বলি, এই ম্যাচিংটা আসলে তারা ঢাকবে কিভাবে। এবং স্কলনি ওর আলাদা কোনো প্লেয়ারও নেই যে তাকে আর অল্টারনেট কেউ, যা প্লেয়ার রসদ কিন্তু এইটাই, মলিনি, মাদিনি, তারপরে টেকোভলি, এই পালোভেজ, এই মিলে মিলেই কিন্তু খেলানো হচ্ছে। তাদের পারফরমেন্স এই জায়গায় এর চেয়ে বেটার না। তার জন্য আসলে অনেক বড় পরীক্ষা দিতে হবে, যেখানে ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং হ্যারি কেন, সাথে আছে মাকুয়েদা, আবার চেঞ্জিংয়ে বুকা সাকা নামে দুর্দান্ত, এবং গোলপোস্টে পিংফোর্ড দারুণ খেলছে গোলকিপার। সেই জায়গা থেকে যে বলছি যে আজকে আসলে আর্জেন্টিনাকে আবার একটা বড় পরীক্ষা দিতে হবে। বাকি ম্যাচ আসলে মাঠে আমরা দেখতে পাবো কে জিতবে না জিতবে। লিজা, যেহেতু আপনি নেইমারের সমর্থক, মেসি এখন পর্যন্ত শেষ 4-এ কনফার্ম করে গেছে, মেসির খেলা দেখে এবার আপনি সন্তুষ্ট কিনা? মেসি কেমন খেলছে 40 বছর বয়সে? আমার ইজিপ্টের খেলার দিনে আমি একদম ফুললি ডিসঅ্যাপয়েন্টেড যে মেসির যে ব্যাপারটা, মানে মেসি নামটা শুনলেই তো মানুষের একটা চার্মিংনেসের ব্যাপারটা আসে। মানে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না ব্যাপারটা এরকমটা না, মেসির জন্য তো খেলা অনেকেই দেখে, মেসি হিসেবে খেলাটা দেখে। সেদিন খুবই হতাশ হয়ে গেছিলাম, তারপরেও মেসি আসলে মেসি। আপনাকে যদি প্রেডিক্ট করতে বলা হয় যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে কাকে এগিয়ে রাখবেন, কত গোল হতে পারে?
অন্য টিমের সাথে যদি আর্জেন্টিনা খেলে সেক্ষেত্রে বলতে পারতাম যে না, আর্জেন্টিনা জেতার সম্ভাবনা আছে বা ভালো কিছু হবে, বাট ইংল্যান্ড যেহেতু স্ট্রং একটা টিম, আর্জেন্টিনার ক্ষেত্রে ইংল্যান্ডের আসলে কি হয় আমি বলতে পারছি না। ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখবো নিশ্চিতভাবে। মাহবুব ভাই, শেষ দিকে যে প্রশ্নগুলো করব, প্রেডিকশন তো জানবই, কিন্তু গোল্ডেন বলের দৌড়ে এখন পর্যন্ত এমবাপ্পে এবং মেসির মধ্যে কাকে এগিয়ে রাখছেন? দুজনেরই তো খেলা রয়েছে, আজকে খেলবেন এমবাপ্পে, কালকে খেলবেন মেসি, সমান গোল 8। এটি মেসির জন্য চাপের কিনা? হ্যাঁ, অবশ্যই মেসি নিজেকে চাপ নেয় না, ওদের যে বি প্রফেশনাল এবং প্রত্যেকটা ম্যাচ দেখেছেন, এবং সে আমরা মনে করছি যে তার বয়স অনুযায়ী সে টায়ার্ড হয়ে যাবে বা কোচ তাকে উঠাবে, কিন্তু সে আলটিমেটলি 80 মিনিটের পরে তার এক্সট্রা অর্ডিনারি এক্সপোজার দেখা যায়, অনেক বেশি দৌড়ায়, টিমের জন্য অনেক বেশি খেলে এবং নিজে এই জিনিসটা নেয়। লাস্ট ম্যাচে যেটা বলা হয়েছিল, প্যানাল্টি মিস করার পরে সে তার উপরে নিয়েছিল এবং মানসিকভাবে যে একটা মুখের মধ্যে যখন ক্যামেরা ধরছে অনেক ডিপ্রাইভ ছিল, কিন্তু সে লাস্টে কেঁদেও ফেলেছে, মানুষ জিতার পরে উদযাপন করে। সেই দিন ওই ম্যাচকেই তারা এত বেশি সিরিয়াস নিয়েছে মিশরের সাথে। তো এই জিনিসগুলো কিছু মেসির কাছে একটা মানে নর্মাল ব্যাপার হয়ে গেছে। বি প্রফেশনাল এত বেশি ম্যাচ খেলেছে, এগুলোকে হ্যান্ডেল করার মতো অনেক বেশি তার পারদর্শিতা আছে। তো সেই জায়গায় মেসি কিন্তু আজকেও বেটার না, কালকে খেলবে অবশ্য। তো ওই ম্যাচে যদি চিন্তা করা যায়, মেসি জ্বলে উঠলে আর্জেন্টিনা বাইর হবে, আর মেসি যদি না খেলতে পারে, মেসিকে যদি ইংলিশরা ব্লক করে দেয়, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য দুর্ভোগ। স্বভাবতই 90 মিনিটে এই দ্বৈরথের মধ্যে সমাধান আসবে কিনা, নাকি টাইব্রেকারে যাবে? এই ম্যাচটা আসলে 90 মিনিটের মধ্যে ম্যাচে রেজাল্ট হওয়ার খুবই কম সম্ভাবনা, এক্সট্রা টাইমে অর টাইব্রেকারে যেতে পারে। সেক্ষেত্রে এবারে বিশ্বকাপে গোলকিপাররা খুবই দুর্দান্ত পারফরমেন্স করছেন, এমিলিও মার্টিনেজ রয়েছেন, অন্যদিকে পিংফোর্ড রয়েছেন, কাকে এগিয়ে রাখবেন? আমি আসলে ম্যাচ হিসাবে যদি যাই তাহলে হলো ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলাম, যদি এক্সট্রা টাইম এবং টাইব্রেকারে যায় তাহলে আর্জেন্টিনা। এক্সপিরিয়েন্স উইথ মার্টিনেজের যে পারফরমেন্স, সে একটু আমরা যেটা ফুটবলে নিজে মনে করি গোলকিপারের যে সাধারণ থাকে তার থেকে একটু অসাধারণ, একটু পাগলাটে টাইমে, এবং পেনাল্টি শুট আউটে সে একটু ভালো পারদর্শিতা করে এবং প্লেয়ারকে অনেক বেশি মাইন্ড গেম খেলতে পারে, যাদেরকে প্রেশারে রেখে প্লেয়ার জানি মিস্টেক করে, সেই জায়গা থেকে ও গোলকিপার এগিয়ে আছে। মাহবুব হোসেন রক্সি, অসংখ্য ধন্যবাদ এই বিশ্লেষণের জন্য। একই সঙ্গে সাদিয়া লিজা, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয় কথা বলবার চেষ্টা থাকবে। আজ সময় একদমই শেষ করতে হচ্ছে। দর্শক, বিশ্বকাপের সবচেয়ে কঠিন লড়াই এখন সামনে। স্পেনের বলের নিয়ন্ত্রণের বিপক্ষে ফ্রান্সের গতি। 2 দল থেকে যাবে এক দল ফাইনালে। কে লিখবে নতুন ইতিহাস? উত্তর মিলবে আজ রাতেই হয়তো। আজকের মতো বিদায় নিচ্ছে আমি রুবায়েত হাসান, সাথে ছিলেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা এবং সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। সবাই ভালো থাকবেন, কাল নিশ্চয় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভ সন্ধ্যা।